আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে জেলার রায়পুরার খাকচকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকাল 8:30টার দিকে রেল লাইনের পাশে 5টি মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে পুলিশ 9:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনও কারো পরিচয় পাওয়া যায়নি। নিহতদের সবাই পুরুষ। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। রেলের নিচে আর কি 5টা লোক মারা গেছে। তো এখানে এসে যা দেখলাম, তো আসলে লাস্ট চিনার কোনো উপায় নাই, এমন এক অবস্থা। আসলে এখানে যে কোন এলাকার লোক সেটাও বোঝা যাচ্ছে না, চিনতে পারি না কাউকে। কি গাড়ি থেকেই পড়ছে না কি দুর্ঘটনা, তদন্ত করলে পুলিশ বলতে পারবো। চাকরি কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়। আজও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সপ্তাহখানেক ধরে চলা কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 3 দাবিতে ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে এই আন্দোলন করছে। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনো তা হয়নি। এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনও চলছে। কোটা পদ্ধতি বাতিলে তারা বিকেল 3টা থেকে বাংলা ব্লক সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। দর্শক, শিক্ষক আন্দোলনের সর্বশেষ বিষয় জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শিক্ষকদের কর্মবিরতি কতদিন চলতে পারে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে জানাবেন। মারফি, রোজকার মতো আজও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 12টার দিকে তারা এসে এখানে যোগ দিয়েছেন। এর আগে কিন্তু এখানকার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারী আছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। তারা সেই মিছিলে জানিয়েছে যে তাদের সাথে যে আচরণটি আসলে করা হচ্ছে, এই সর্বজনীন যে পেনশন স্কিম, সেটি আসলে বৈষম্যমূলক তাদের জন্য এবং অসম্মানজনক। তারা এটি আসলে আখ্যায়িত করছেন এবং শিক্ষকরা আসলে এই যে আন্দোলন শুরু করেছেন, তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি আমাদেরকে জানিয়েছে। আর তারা বলছে যে তাদের যে আন্দোলন দাবি দেওয়া, সেটির যে বিষয়ে সরকার কিন্তু আসলে অনেকটা কঠোর আচরণ করছে, এমনটি জানিয়েছেন তারা। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু সরকারের কোনো উচ্চপদস্থ কোনো কারোর সাথে আসলে তাদের আলোচনা বা বৈঠকে এই ধরনের কোনো কিছু হয়নি। সেই কারণে কিন্তু আসলে শিক্ষকরাও একটি দোলাচল অবস্থায় আছে। তবে তারা তাদের যে দাবি দেওয়া সেটিতে একদম অনড় রয়েছে। তারা কিন্তু বলছে যে যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছেন, যতদিন না এই যে বেতন যে স্কিম সেটি প্রত্যয়ন সেটি যতদিন না প্রত্যাহার করছে, ততদিন কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের প্রতি যদি বৈষম্যমূলক এই আচরণ চলতে থাকে, তারা কিন্তু কোনোভাবেই তা ছাড় দিবেন, তাদের আন্দোলন আরও বেগবান করবে, এমনটি আসলে তারা বলছে। এবং যেহেতু সপ্তাহখানিকেরও বেশি সময় ধরে এই আন্দোলন চলছে, তাতে কিন্তু যেহেতু একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে ক্লাস, পরীক্ষা সবই বন্ধ আছে, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীদের যে পড়াশোনার যে কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ আছে এবং স্থবির হয়ে পড়েছে এক প্রকার। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি সব কার্যক্রম বন্ধ আছে এবং সব জায়গায় কিন্তু একদম স্থবির হয়ে আছে, কোনো কার্যক্রমই চলছে না। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিকেলে কিন্তু রোজকার মতো আজকেও আসলে শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন সেটিও কিন্তু আজকে চলবে এবং শিক্ষার্থীরাও তাদের আন্দোলনে আসলে তাদের গতি প্রকৃতি আরও কী হবে এবং তাদের আন্দোলনের মাধ্যমে আসলে তারা জানাবেন। তো পরবর্তীতে তাদের আন্দোলন শুরু হলে আসলে আমরা জানাতে পারবো যে পরবর্তী অবস্থা কী হয়। মারফি। কানিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা বাতিল ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনের বিষয়ে জানাতে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান জিয়া।
জিয়া, বেশ কিছুদিন ধরে তো এই কোটা এবং পেনশন স্কিম বাতিলের আন্দোলনটা চলছে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সেখানকার শিক্ষকরা কতটা সরব রয়েছেন এই আন্দোলনের পক্ষে জানাবেন। আমি আছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং আপনি দেখছেন যে আমার পেছনে একটি প্রতিবাদী কর্মসূচি চলছে। আপনাকে জানিয়ে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটি করছেন, তারা সর্বোচ্চ কর্মবিরতি পালন করছেন এবং তারা সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছেন এবং তারা প্রতিদিন সকাল 12টা থেকে 1টা পর্যন্ত তাদের অবস্থান কর্মবিরতি পালন করেন। আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদ, সেই ঐক্য পরিষদের তারা তাদের অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি এবং প্রতিবাদ সভা করছেন। এবং এছাড়া কোটা আন্দোলনের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা বেলা 2:30টার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা যে কর্মসূচি দিয়েছে, তারা ঢাকার চা মহাসড়ক অবরোধ করবেন। তো আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারীদের যে প্রতিবাদ সভা, সেখানে আছি এবং সেখানে থেকে তারা যেটি বলছেন যে এখন যতদিন পর্যন্ত তাদের এই আন্দোলন মেনে না হবে, অর্থাৎ প্রত্যয় যে পেনশন স্কিম সেটি বাতিল না করা হবে, ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যদি একটু কথা বলি যে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের একজনের সাথে, আপনারা আন্দোলন কতদিন চালিয়ে যাবেন, নতুন কোনো কর্মসূচি আছে কিনা? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে এই প্রত্যয় স্কিমের বিপক্ষে আমরা আজ 8 দিন যাবত আমাদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলে যাচ্ছে এবং আমাদের দাবি না পর্যন্ত আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানার দেখেছেন আপনারা, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও প্রতিবাদ সভা আয়োজন করেছি। তো মারফি, আপনি যেটা ছিলেন যে উনি যেটি জানিয়েছেন যে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারী তাদের আন্দোলন করছেন এবং যতদিন পর্যন্ত প্রত্যয় বেতন স্কিমের যে বাতিল না করা হবে, ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। মারফি। জি, আপনাকে ধন্যবাদ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভোর রাত 4:20 দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদা জিয়াকে রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গেল 2রা জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত 25 জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। 4 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটটি বেলা 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটির স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এই সফরে দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে। 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, চিকিৎসা সেবার মান বাড়াতে নতুন করে মিটফোর্ড হাসপাতালকে ঢেলে সাজাতে হবে। এছাড়াও দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন সমস্যা দূর করা হবে বলেও জানান মন্ত্রী। আমার ডাক্তারদের যেরকম প্রোটেকশন দেওয়ার দায়িত্ব, আমার কিন্তু রোগীদেরও প্রোটেকশন দেওয়া, এটা আমার দায়িত্ব। সেই জন্য আমি স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে খুব তোড়জোড় করে কাজ চালাচ্ছি। আর যেন অন্তত আগামী সংসদে যদি আমি এটা ধরতে পারি, তাহলে একটা স্বাস্থ্য সুরক্ষা আইনটা করতে পারলে রোগীরাও ভালো সেবা পাবে, চিকিৎসকরাও ভালো থাকবে। আজ থেকে শুরু হলো জুলাই মাসের ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির চাল, তেল, ডাল পণ্য বিক্রি কার্যক্রম। সকালে রাজধানীর বনানীতে করাইল
টি&টি কলোনি আনসার ক্যাম্প মাঠে এই কার্যক্রমের উদ্বোধনীতে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন জানান, এই মুহূর্তে পেঁয়াজ, আলু ও চিনি মজুত না থাকায় তা দেয়া সম্ভব হচ্ছে না। প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা দরে 2 লিটার, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা দরে 2 কেজি ও 30 টাকা দরে 5 কেজি চাল কিনতে পারবেন 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। সোমবার ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই আবেদন দায়ের করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল আবেদনটির উপর শুনানি হবে। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 15 জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল দুধকুমার নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। টাঙ্গাইলের কালীহাতির হাতিয়া এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ। জামালপুরে বন্যার পানি ছড়িয়ে পড়েছে বিভিন্ন উপজেলায়। জেলার বিভিন্ন উপজেলার পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। বন্যায় তলিয়ে গেছে বসতভিটা, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, জমি, মাছের ঘের সহ 9,000 হেক্টর ফসলি জমি। বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারে কমেছে নদীর পানি, তবে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকায় স্যানিটেশন, গোখাদ্য, শিশু খাদ্য সহ বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন মানুষ। দর্শক, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যে সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও বন্যার্তদের দুর্ভোগের চিত্র এখন কেমন? আপনি যেমনটি বলছিলেন, আজকে বেশ কয়েকদিন পরে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 1 সেন্টিমিটার কমে এই মুহূর্তে বিপদসীমা 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি কমলেও কিন্তু আসলে সিরাজগঞ্জের যে বন্যার্তরা রয়েছে তাদের দুর্ভোগ কিন্তু এক বিন্দু কমেনি। এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত কাওয়াখোলায়। এই কাওয়াখোলায় আজকে সারাদিন আমরা সকাল থেকে যেমনটি দেখছি, এখানকার অধিকাংশ বসতবাড়ি কিন্তু বন্যা কবলিত অবস্থায় রয়েছে। বসতবাড়িগুলোর পয় নিষ্কাশন ব্যবস্থা, রান্নার ঘর, টিউবওয়েল সকল কিছুই আসলে পানির নিচে থাকার কারণে কিন্তু এখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং স্যানিটেশনের যে সমস্যা সেটি কিন্তু দেখা দিয়েছে। এবং এই অঞ্চলে এখন অবধি কিন্তু আসলে ত্রাণ তৎপরতা শুরু হয়নি। তো আসলে এই মুহূর্তে সিরাজগঞ্জের প্রায় 95,000 মানুষ কিন্তু বন্যা কবলিত অবস্থায় রয়েছেন। প্রায় 6,500 হেক্টর ফসলি জমির ফসল যমুনা নদীর পানিতে তলিয়ে রয়েছে। তো আজকে আমরা সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যেই 100 মেট্রিক টন জিআর চাল কিন্তু প্রদান করা হয়েছে এই বন্যার্তদের মাঝে বিতরণের জন্য, যেটি হয়তো আজকের ভিতরে কিন্তু আসলে বন্যার্তদের মাঝে পৌঁছবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।